তারা মূলত আসলে যুদ্ধ শুরু করে নাই, কিন্তু বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা করতেছে, এটা আসলে এখন বলতেই হয়। তার কারণটা হচ্ছে, আপনি যখন নতুন একটা প্রোক্লেমেশন নিয়ে আসবেন, সেটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, তাহলে ইউনূস সরকার কি গ্রেপ্তার করবেন? নাকি সে মাপটাপ চেয়ে পালায় যাবে, তাকে মাফ করে দিবেন ডাইকে আনছেন এই কারণে? তো নতুন একটা প্রোক্লেমেশন আসার সাথে সাথে সংবিধান সহ সমস্ত বিদ্যমান যে স্ট্রাকচার একেবারে ভেঙে চুরে ধ্বংস হয়ে যায়। সেখানে নতুন অধ্যাদেশ দিবে, নতুন ভাবে দেশ চলবে, দেশের প্রতিরক্ষা সহ শুরু করে বাংলাদেশের সমস্ত প্রশাসন কার কথায় চলবে, কিভাবে চলবে। এখন ক্ষমতায় থাকা অবস্থায় যেই দৌরাত্ম্য সচিবদের দেখছে, তাতে ৩ জন উপদেষ্টা যারা ছাত্রদের পক্ষ থেকে, তারা সেখান থেকে চলে আসতে চাচ্ছে, বলছে যে তারা পারছেন না। আমলাতন্ত্রের কাছে যদি পরাজিত হয়, নতুন করে শহীদ মিনারে কিছু লোকজন ভাড়া করে আনার পরে যখন আপনি সবকিছু ধ্বংস করে দিবেন, তখন তো আপনাকে এই বিদ্যমান কাঠামোটা নিজের হাতের মুঠোয় গিয়ে শাসন করার সমস্ত সক্ষমতা দেখানো লাগবে। বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে ভারত বিরোধী প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতারা। মানে এমন এক অবস্থা, যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থা। মানে যুদ্ধ ঘোষণা করতে কেউ কেউ ডাকছেন, ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনার কি কি সক্ষমতা রয়েছে, সেই প্রশ্নটা আমরা করতে পারি। এই যে শিশু সুলভ আচরণ তারা করতেই হবে, করবই, এই যে ডিটারমাইন্ড অবস্থা, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ছিল, সেখান থেকে তারা ফিরে এসেছে। আমরা কোর্ট চত্বরে দেখেছিলাম তাদের হম্বিতম্বি। তার পরবর্তীতে চুপ মুখে স্মরণেই লাগবে সেই একই ধাঁচের কথাবার্তা তারা বলতে শুরু করলেন ফেসবুকে, নাও অর নেভার। এটা কেমন আলাপ? মানে এই ধরনের কথা বললে তো আমরা শঙ্কিত হই। এটা সত্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন ছিল। সেই জায়গা থেকে কোনো একটা ঘোষণা যদি নাও এন্ড নেভারের মতো আসে, তখন আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন প্রত্যেকটা দলের, তারাও কনসার্ন হন, কি করছেন ছাত্ররা, দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো সেই জায়গাতে যখন আপনারা, ওই যে একজন বলে গেলেন যে নিজেদের মধ্যে ইউনিটি, আবার উনি বুঝতে পারছেন না যেটা নিজেদের মধ্যে ইউনিটি কি না। কে গেছে, অন্য কোন দলের কে তাদের সাথে ইউনিটি করতে গেছে? রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম যে মিটিংটা করেছিল, সেখানে সমস্ত ছাত্র সংগঠনকে দাওয়াত করতে পারেননি, তারা বলেছে সেটা তাদের ব্যর্থতা। পরবর্তীতে যে মিটিংটা হয়েছে, সেটাও এক প্রকার অনৈক্য কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে শেষ হয়েছে, এবং সেটার প্রেস রিলিজ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেনি। তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের সংশ্লিষ্টতা একত্রিতভাবে থাকার কারণে, সন্দেহিতভাবে প্রমাণিত এক প্রকার হওয়ার কারণে, ছাত্র দলের নেতৃত্বে কাটাবনে আরেকটা মিটিং হয়। তাহলে ওনাদের সাথে মার্চ ফর ইউনিটি, মানে এই ইউনিটি কাদের সাথে করলেন? ঠিক বুঝতে পারিনি। একটা জায়গা আলাপের থাকি যে সকালবেলা ছিল শিবিরের সদস্য সম্মেলন, বিকেল বেলা ওইটা, এটা নিয়ে নানান আলাপ থাকে যে ওইখানের লোক ওখানে যাবে কিনা, এই ধরনের সহজ ক্যালকুলেশন করবো কিনা। কিন্তু এটা তো সত্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবিরের একটা কানেকশন খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন বাচ্চামো আলাপ দিয়ে ফেসবুক সয়লাভ করে ফেলবেন এবং বলবেন যে আমরা জয় হয়েছি পরাজয় হয়েছি, ওনাদেরকে কাউকে জিজ্ঞেস করছে নাকি ওনারা বিজিত না পরাজিত? মানে এটা কেমন ধরনের আলাপ, কার সাথে যুদ্ধ শুরু করছে? বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে যদি আপনি সংবিধানটা বাদ দিয়ে দেন, সেই ক্ষেত্রে আজকে আপনি খেয়াল করে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমাবেশটা হয়েছে, সেখানে বাংলাদেশের এবং প্যালেস্টাইনের পতাকা বাদে সব পতাকাগুলো নামানোর কথা বলতেছিল। ওখানে কি কেউ আর্জেন্টিনার ব্রাজিলের পতাকাটা টানাইছে নাকি? না কিউবা অন্য কোনো দেশের পতাকা টানাইছে? না, ওইখানে বিতর্কিত কিছু পতাকা টানানো হয়েছে। সেখানে কালেমা লেখা সাদা কালো অক্ষরে, সাদা পেপারের উপরে অথবা কালো পেপারের উপরে সাদা লেখা, এগুলো নামানোর কথা বলতে হয়েছিল। আপনি কিছু পতাকা ওখানে নিয়ে যাচ্ছে, আপনি সেটা একসেপ্ট করতে পারতেছেন না, আন্তর্জাতিক পলিচির কারণে বা হোক বা যে কোনো কারণেই হোক, আপনি সেটা পাচ্ছেন না, সেটা আপনি নামাতে বলছেন। সংবিধানটা যদি বাদ দিয়ে দেন, সেখানে যদি সেই সমস্ত পতাকা বাহিরা এসে বলে বাংলাদেশ এখন ইসলামিক স্টেট হয়ে গেছে, কোরআনের হুকুম জারি হয়ে গেছে, এইভাবে চলবে, এর বাইরে কোনো কথা নাই, তারা যদি আবার নতুন করে দখল করে বিভিন্ন জায়গাগুলো, তখন আপনি কি করবেন? কমিউনিস্টরা এসে যদি লাল পতাকা নিয়ে দখল করার চেষ্টা করে, সেটা কি করবেন? সবকিছু বাদ দেন, পার্শ্ববর্তী রাষ্ট্রকে যেভাবে আপনারা যুদ্ধের জন্য ডাকেন, আপনাদের নেতাদেরকে আমরা দেখি, সেই পার্শ্ববর্তী রাষ্ট্র এসে যদি আপনাকে দখল করে, আপনি কি করবেন? মানে স্টেটের একটা বিদ্যমান এতদিনের ব্যবস্থা, মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে স্টাবলিশড, সেটা চাইলেন আপনি বাদ করে দিবেন? সেই অবস্থাটা যদি থাকেও, যে বলবেন যে আমরা তো পারছি না, বিচার করতে পারছি না, এই সমস্যা ওই সমস্যা, সেটা কি সংবিধানের সমস্যা? আর বিপ্লব বলছেন কেন এটাকে? মানে ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে বিপ্লব বলতে পারেন, তো বিপ্লব বলতে হইলে সব মানুষ তো আপনার এখানে থাকার কথা, সেই বিপ্লবী চেতনার আলো। মানে বিপ্লব কিভাবে হয়? আপনি দেখবেন যে ওই একজন বলে গেলেন, ওই বৈষম্য বিরোধী নেতাই হবে, যে আগে আমরা যে আন্দোলনটা সবাই মিলে করেছি, তার প্রধানতম লক্ষ্য ছিল হাসিনাকে সরানো বা ফ্যাসিবাদী কাঠামোটা সরানো। কিন্তু ফ্যাসিবাদী কাঠামোটা সরানোর পরে ঠিক কি টাইপের রাষ্ট্র ব্যবস্থা বা কি টাইপের রাষ্ট্র কাঠামো, কিসের ভিত্তিতে তৈরি করবেন, সেটা কি আলাপ ছিল?
আমরা কি এই কথা চিন্তা করেছিলাম যে এই হাসিনা যাওয়ার পর নূরজাহান বেগম নামের একজন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের তাকে এনে আমাদের উপদেষ্টা বানানো হবে? আমরা কি এটা জানতাম যে আসিফকে আমাদের বাংলাদেশ পরিচালনার জন্য, নাহিদকে পরিচালনার জন্য নেওয়া হবে? মানে এটা তো স্বাভাবিক, যারা নেতৃত্ব থাকে তাদেরকে নেওয়া হয়। কিন্তু এদেরকেই যে আমাদেরকে নেতা মানে পরবর্তী বাংলাদেশ রিকনসিলিয়েশন করার কথা বলেন বা রিফর্ম করার কথা বলেন, সেটা তো স্পষ্ট ছিল না। আপনি বাদ দেন, নাহিদ, আসিফ, মাহফুজ তারা আন্দোলনের অন্যতম স্টেক এবং তারা মাঠে ছিল, তাদেরকে নেবেন, আরো ছাত্রদেরকে নেবেন, আপত্তি ছিল না, আমি তো সেই প্রস্তাবও রেখেছিলাম। কিন্তু অন্যান্য বিতর্কিত যে উপদেষ্টারা ছিলেন, তাদের যে এত বিতর্কিত উপদেষ্টা আছে, তাদের একজনের নাম যদি বলা হতো যে পরবর্তীতে তারা আসবে, এই অভ্যুত্থান হতো না। তার মানে বোঝা গেল অভ্যুত্থানের আগের অবস্থা এবং অভ্যুত্থান পরবর্তী অবস্থা এক না। এটা শুধুমাত্র আপনাদের গুটি কয়েক মানুষের একটা ব্যানারে থাকা লোকজনের আলোকে, কথার আলোকে, চিন্তার আলোকে, দর্শনের আলোকে চলতে পারে না। আর সেই অবস্থা একটা কাঁচা দত্তকে যে অভ্যুত্থান ছিল তখন সম্ভব ছিল। আজকে 5 মাস হয়ে গেল, যেখানে শ্বেতপত্রের মাধ্যমে আমার ছাত্র সংগঠন নাগরিক ছাত্রৈক্য এই তালিকা চেয়েছে, ঠিক কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে এবং রাষ্ট্র কর্তৃক কি পরিমাণ সহযোগিতা এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে এবং কত পরিমাণ দেওয়া হবে সেটা বলতে হবে। সেই সাধারণ তালিকাটুকু তারা করতে পারেনি। তারা স্পিডের কথা বলে, জুলাই স্পিড। এর থেকে বড় জুলাই স্পিড কি হতে পারে? মানে সে জায়গাটাতে টোটালি ব্যর্থ। সেই ব্যর্থ একটা ব্যানার প্রতিনিধিত্বই বলতে হয়, এই সরকারের প্রতিনিধিত্বই করছে। তো তাদের হাতে আবার পুরো রাষ্ট্রটা সংবিধান বাদ দিয়ে দিয়ে দেব, মানে কিসের ভরসায়? এই যে ঘোষণা দিয়ে ওরা যেতে চাইলেন যে সেকেন্ড রিপাবলিক অথবা এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, সেটা যদি এরকমই হয়ে থাকে যে বিদ্যমান সমস্ত ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে ওনরা নিজেরা ক্ষমতা কাঠামো হাতে নিজেদের নিয়ে যাবেন এবং ওনাদের মতো করে তৈরি করবেন, সেই ঘোষণা দিয়ে কি ওনারা শহীদ মিনার হয়ে শাহবাগ পর্যন্ত আসতে পারতেন? একটা লোক কি বাসায় যাওয়ার সক্ষমতা থাকতো? হয় ইউনূসকে গ্রেপ্তার করা উচিত ছিল তার সমস্ত উপদেষ্টা পরিষদ নিয়ে, নয়তো তাদেরকে গ্রেপ্তার করার মতো অবস্থা হয়ে যেত। সেনাবাহিনী কি তাদেরকে আশ্বাস দিয়েছে? তারা বলুক যে ওয়াকারুজ্জামান তাদেরকে বলেছে তোমরা আর একটা বিপ্লব করো। কিসের ভিত্তিতে বিপ্লব বললে হয়ে যায়? এটা একটা হাসি তামশার ব্যাপার। তো জনাব সেই জায়গা থেকে তরিকুল, বিজয় এবং অবিজয়ের ব্যাপারটা আমি আসলে বুঝতে পারতেছি না, এখানে কে আপনার বিজয় কার। স্পষ্ট, মোটামুটি স্পষ্ট আমরা বুঝতে পারছি আপনি কি বলতে চান। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবে।